কে কে হাসছে এভাবে? সামনে এসো। কাপুরুষের মতো আড়ালে থেকো না, সামনে এসো। রাজকুমার এরিস, সোনাপুরের অহংকার। আজ সেই অহংকার ধুলোয় মিশিয়ে দিতেই আমি এসেছি। তুমি সেই ডাইনি যাকে আমার বাবা অন্যায় আচরণের জন্য রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। কেন এসেছো এখানে? ঠিক ধরেছ, তোমার বাবা আমাকে অপমান করেছিলেন, আর তার সাজা তুমি ভোগ করবে। এই রূপ, এই রাজকীয় চেহারা নিয়ে তো তোমার এত গর্ব, তাই না? আজ থেকে এই রূপই হবে তোমার অভিশাপ। তোমার কালো জাদু দিয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করো না। আমি মৃত্যুর ভয় পাই না, কিছুতেই না। মৃত্যু? না রাজকুমার, মৃত্যু তো অনেক সহজ। আমি তোমাকে এক যন্ত্রণাদায়ক জীবন দেব। মানুষ তোমাকে দেখে ঘৃণা করবে, ভয় পাবে তোমাকে দেখে। মানুষের দেহ হোক বিলীন, পশুর রূপে হও অধীন। রাজকীয় তেজ খুঁজে যাক তোর, হয়ে যা বনের এক তুচ্ছ বানর। এখন কেমন লাগছে রাজকুমার? এখন যাও, নিজের রাজ্যে গিয়ে মুখ দেখাও। তবে শোনো, এই অভিশাপ মুক্তির একটাই কঠিন পথ আছে। যদি কোনো রাজকুমারী তোমার এই কদাকার রূপ দেখে তোমাকে মন থেকে ভালোবাসে এবং স্বামী হিসেবে গ্রহণ করে, তবেই তুমি আবার মানুষ হতে পারবে। কিন্তু মনে রেখো, এক বানরকে কোন রাজকুমারী বিয়ে করবে? অনেকটা পথ চলে এসেছি রাজকুমারী, এবার প্রাসাদে ফিরলে হয় না? এই বনে নাকি অনেক বুনো জানোয়ার আছে। ভয় পেও না মালতী, এই বনের শান্তি আমার খুব ভালো লাগছে। দেখো না, প্রকৃতি কত সুন্দর। রাজকুমারী মালতী ঠিকই বলেছে, বনের এই এলাকাটা খুব একটা নিরাপদ নয়। আপনি বেশি দূরে যাবেন না। সাবধান, একটা বুড়ো বানর, এখনই এটাকে তাড়িয়ে দিচ্ছি। থামুন সেনাপতি, ওকে মারবেন না। দেখুন, ও কিন্তু আমাদের আক্রমণ করছে না। হোমা, এই তো জ্যান্ত মানুষ নয়, যেন মানুষের মতোই আচরণ করছে। বানর আবার ফুল দেয় নাকি? অদ্ভুত ব্যাপার। এই চোখগুলো দেখুন সেনাপতি, সাধারণ প্রাণীর চোখে এমন করুণা আর আভিজাত্য থাকে না। আমার মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে। কেন জানি না এই অবলা প্রাণীটার জন্যে আমার মনে এক অদ্ভুত মায়া কাজ করছে। ওর মধ্যে এক রাজকীয় তেজ লুকিয়ে আছে। সেনাপতি, আজ থেকে বানরটি আমার সাথেই থাকবে। একে প্রাসাদে নিয়ে চলো। কিন্তু মহারাজ যদি রেগে যান, রাজপ্রাসাদে বানর। আমি বাবার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এই নিঃসঙ্গ প্রাণীটাকে এই হিংস্র বনে আমি ফেলে যেতে পারবো না। পূর্ণিমা, বাবার দেখো, সিংহল আর অবন্তীর রাজপুত্ররা তোমার প্রাণী প্রার্থী। আমি চাই তুমি এদের মধ্যে একজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। তোমার বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ মা, তোমার জন্যই সারা দেশ থেকে যোগ্য পাত্রদের খবর আনা হয়েছে। তুমি যাকে বলবে আমরা তাকেই জামাতা হিসেবে গ্রহণ করব। বাবা মা, আমি আমার জীবন সঙ্গী নির্বাচন করে ফেলেছি, তবে সে কোনো রাজপুত্র নয়। কে সে? কোন রাজ্যের অধিপতি? আমাকে বলো, আমরা এখনই প্রস্তাব পাঠাবো। আমি এই বানরটিকেই বিয়ে করতে চাই। আমি একে স্বামী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। ঠাট্টা করছো পূর্ণিমা?
রূপনগর রাজ্যের রাজকুমারী এক পশুকে বিয়ে করবে, লোকে শুনলে হাসবে। আমার মান সম্মান তুমি জলে ধুলোয় মিশিয়ে দিও না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা? এক জন্তুর সাথে মানুষের বিয়ে? লোকে তোকে পাগল বলবে। আমি ঠাট্টা করছি না বাবা। এই প্রাণীটির চোখে আমি যে সততা আর মায়া দেখেছি, তা কোনো রাজপুত্রের চোখে দেখিনি। আমি জানি ও কোনো সাধারণ পশু নয়। আমার মন বলছে ওর ভাগ্য আমার সাথেই জুড়ে আছে। অসম্ভব! আমি বেঁচে থাকতে এই কলঙ্ক রাজবংশে লাগাতে দেব না। মন্ত্রী, এখনই ওই পশুটাকে জঙ্গলে পাঠিয়ে দাও, আর পূর্ণিমাকে তার কক্ষে বন্দি করো, বন্দি করো ওকে। যদি একে বের করে দেয়া হয়, আমিও তবে রাজপ্রাসাদ ত্যাগ করব। হয় এই বানরটি আমার স্বামী হবে, নয়তো আমি চিরকাল অবিবাহিতই থাকবো। মহারাজ, এখনো সময় আছে, এই বিয়ে বন্ধ করুন। প্রজারা হাসাহাসি করছে, তারা বলছে আমাদের রাজকুমারী পাগল হয়ে গেছেন। এক পশুর সাথে মানুষের বিয়ে, ছি! ইতিহাসে এমন লজ্জা আর কখনো ঘটেনি। আমি কি করব মন্ত্রী? ও অন্য জল ত্যাগ করেছে। ওর জেদের কাছে আমি আজ পরাজিত। বাবা হয়ে নিজের সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? পূর্ণিমা, এখনো ফিরে আয় মা। ও তো একটা অবলা জন্তু। সারা জীবন তোর সাথেও কথা বলবে না, তোকে সুখ দেবে না। নিজের জীবনটা এইভাবে কেন নষ্ট করছিস? মা, তোমরা কেবল ওর রূপ দেখেছো, কিন্তু আমি ওর আত্মাটা দেখতে পাচ্ছি। আজ থেকে ওর সবই আমার। সমাজ হাসুক বা কাঁদুক, আমার তাতে কিছুই যায় আসে না মা। বাহ, পশুরাজ তো বেশ নিয়ম কানুন জানে দেখছি। মহারাজ, আজকের পর থেকে আমাদের রাজ্যের মান সম্মান ধুলোয় মিশে গেল। পাশের রাজ্যের রাজারা আমাদের নিয়ে তামাশা করবে। যারা হাসছে হাসুক। আজ থেকে পূর্ণিমা প্রাসাদের এই বিশেষ অংশেই থাকবে। আমি চাই না এই বিদ্রূপের ছায়া ওর ওপরে পড়ুক। আমি চাই না। তুমি ওখানে ওভাবে কেন বসে আছো? ভয় পেও না। আমি জানি সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি না। আজ থেকে এই কক্ষ তোমারও। লোকে যাই বলুক, আমি জানি তোমার এই পশুর রূপের আড়ালে একটা সুন্দর মন আছে। আজ থেকে তুমি একা নও, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। রাজকুমারী, থামুন। আপনি কেন আপনার জীবন এক পশুর জন্য উৎসর্গ করছেন? আমার মতো অভিশপ্তের জন্য কেন এত মায়া? এই কি, তুমি তুমি কথা বলতে পারো? তুমি কি? আমি পাশের সোনাপুর রাজ্যের রাজপুত্র অ্যারিস। এক ঈর্ষাপরায়ণ ডাইনি তার কালো জাদুতে আমাকে এই রূপ দিয়ে দিয়েছে। সে বলেছিল কোনো রাজকুমারী যদি আমাকে এই কদাকার রূপে ভালোবাসে আর ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করে, তবেই আমার মুক্তির পথ খুলবে। কিন্তু আমি ভাবিনি কেউ সত্যিই এমনটা করবে। রাজপুত্র এরিস? আমি জানতাম, আমার মন বলছিল তুমি কোনো সাধারণ কেউ নও। তাহলে তাহলে তুমি কি তোমার আসল রূপে ফিরতে পারবে না? না রাজকুমারী, বিয়ে কেবল প্রথম ধাপ। আগামী পূর্ণিমার রাতে আমাকে এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই আমি স্থায়ীভাবে মানুষ হতে পারবো। যদি ব্যর্থ হই, তবে চিরকাল এই বানর হয়েই থাকতে হবে। আমি ভয় পাই না রাজপুত্র, আমরা একসাথে সেই পরীক্ষা দেব। আমি তোমাকে তোমার হারানো রূপ আর সম্মান দুটোই ফিরিয়ে দেব।
রাজকুমারী, এই বন বড্ড ভয়ঙ্কর। চলুন প্রাসাদে ফিরে যাই। এই সাধু কি সত্যিই কোনো সাহায্য করতে পারবেন? চুপ করো মালতী, বিশ্বাসের ওপর পৃথিবী টিকে আছে। প্রণাম সাধু বাবা, আমি এক মহা বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি। আমি জানতাম তুমি আসবে মা। রাজকুমার এরিসের আত্মা এই পশুর দেহে বন্দী হয়ে ছটফট করছে। ডাইনি মায়ার এই খেলা বড্ড নিষ্ঠুর। আপনি সব জানেন, তবে দয়া করে পথ দেখান। আমি কিভাবে আমার স্বামীকে অভিশাপ থেকে মুক্ত করতে পারি? আমি তাকে অভিশাপ মুক্ত করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। পথ অত্যন্ত কঠিন মা। আগামীকাল পূর্ণিমার রাত, সেই রাতে নীল পাহাড়ের চূড়ায় এক বিশেষ যজ্ঞ করতে হবে। ডাইনি তার সর্বশক্তি দিয়ে তোমাদের বাধা দেবে। সে নানা মায়াজাল আর ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমি কোনো ভয় পাই না। আমাকে কি করতে হবে বলুন? পূর্ণিমার চাঁদ যখন ঠিক মাথার ওপরে আসবে, তখন তোমাকে এরিসের হাত ধরে আগুনের কুণ্ডের চারদিকে 7 বার ঘুরতে হবে। কিন্তু মনে রেখো, ডাইনি তোমাকে প্রলুব্ধ করবে, ভয় দেখাবে। যদি একবারও তুমি এরিসের হাত ছেড়ে দাও, ভয় পেয়ে পিছু হটে যাও, তবে সে চিরকাল বানর হয়েই থেকে যাবে, আর তুমিও প্রাণ হারাবে। ভয় পেও না, আমার ভালোবাসা আর আপনার আশীর্বাদ থাকলে আমরা জয়ী হবই। এই কবচটি সাথে রাখো। এটি তোমাকে ডাইনির প্রাথমিক মায়াজাল থেকে রক্ষা করবে। যাও মা, তৈরি হও। কালকের রাত তোমার জীবনের ভাগ্য নির্ধারণ করবে। কোথায় যাচ্ছিস ছোট্ট রাজকুমারী? ভাবলি ওই বুড়ো সাধুর কবচ নিয়ে আমার অভিশাপ ভেঙে দিবি? ডাইনির মায়াজাল থেকে পালানো এত সহজ নয়। সাবধান ডাইনি, রাজকুমারীর গায়ে আঁচ লাগলে তোমার রেহাই নেই, কিছুতেই রেহাই নেই। এক তুচ্ছ মানুষ আমাকে ভয় দেখায়। এই নে তোর পাওনা। সেনাপতি, সাবধান সেনাপতি। পূর্ণিমা, তোর এই রূপ, এই যৌবন তুই এক বানরের জন্য নষ্ট করছিস। যা, প্রাসাদে ফিরে যা, এখনো সময় আছে, নয়তো আজ তোদের দুজনের কবর হবে এই পাহাড়ে। কখনো না। তুমি জানো না ডাইনি, ভালোবাসার শক্তি তোমার কালো জাদুর চেয়ে অনেক বেশি। এই রিস্কে আজ আমি এখান থেকে নিয়ে যাবই যাব। হে পবিত্র শক্তি, এই অশুভ শক্তিকে বিনাশ করো, রক্ষা করো আমাদের। জলদি চলো এরিস, আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। চাঁদ ঠিক মাথার ওপর ওঠার আগে আমাদের যজ্ঞ শুরু করতে হবে। এখনো সময় আছে পূর্ণিমা। নিজের জীবন আর যৌবন এই পশুর জন্য বিসর্জন দিস নে। দেখ দেখ তোর কি হবে। ভয় পেও না এরিস, এ সব মায়া, আমি তোমার হাত ছাড়বো না। না, এ ডাইনি চলো না। আমি যদি এখন যজ্ঞ ছেড়ে দিই, তবে কারোরই মুক্তি হবে না। আমাকে যে ধৈর্য ধরতে হবে। দেখ পূর্ণিমা, এই তোর সেই রাজকুমার এরিস। আমি ওকে মুক্ত করে দিলাম, তুই ওর হাত ধর।
আর এই কদাকার বানরটাকে আমায় দিয়ে দে, তবে তুই তোর হারিয়ে যাওয়া সুখ পাবি। এই সুন্দর ছদ্মবেশ আমার স্বামীর নয়, আমার স্বামী এই বানরটি, যার মনে আমি পবিত্র ভালোবাসা দেখেছি। আমি কোনো সুন্দরের লোভে আমার স্বামীকে ত্যাগ করব না, বুঝলে? ধন্য তোমার সাহস পূর্ণিমা, ধন্য তোমার ভালোবাসা। সত্যের জয় হলো, সত্যের জয় হলো। না, এইটা হতে পারে না। আমার শত বছরের সাধনা এক সামান্য মেয়ের ভালোবাসার কাছে হেরে গেল। আমার জাদু, আমার শক্তি, আমার সব শেষ হয়ে যাচ্ছে। হেরিস, হেরিস দেখো, ডাইনির অশুভ ছায়া মিটে গেছে। এবার তুমি। আমি আমি আবার মানুষ, আমি কথা বলতে পারছি পূর্ণিমা। রাজকুমারী, আজ আপনি শুধু আমার অভিশাপই ভাঙ্গেননি, আমাকে এক নতুন জীবন দিয়েছেন। যে রূপের জন্য আমি অহংকারী ছিলাম, সেই রূপ হারিয়ে আমি চিনেছি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আপনি এক কদাকার পশুকে ভালোবেসে যে ত্যাগ স্বীকার করেছেন, তার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি কোনো পশুকে ভালোবাসিনি এরিস, আমি ভালোবেসেছিলাম তোমার সেই সুন্দর মনকে, যা আমি প্রথম দিনেই তোমার চোখের তারায় দেখেছিলাম। ধন্য তোমরা। আজ থেকে তোমাদের এই কাহিনী পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। বাহ্যিক সৌন্দর্য নয়, আত্মার সৌন্দর্যই যে শ্রেষ্ঠ তা প্রমাণ করলে। যাও রাজকুমার, এবার তোমার রাজকুমারী নিয়ে নিজের রাজ্যে ফিরে যাও। যাও। সাবধান, রাজকুমারী পূর্ণিমা এবং সোনাপুরের রাজকুমার এরিস পদার্পণ করছেন। পূর্ণিমা, এ কি দেখছি আমি? তোমার সাথে এই সুদর্শন যুবকটি কে? আর আর সেই বানরটি কোথায়? বাবা, ইনি আপনার সেই জামাতা। ডাইনির অভিশাপে ইনি এতদিন বানর হয়েছিলেন। আমার ভালোবাসার সাধু বাবার আশীর্বাদে আজ তিনি মুক্তি পেয়েছেন। ইনি সোনাপুরের রাজকুমার এরিস। মহারাজ, আমাকে ক্ষমা করবেন। পশুর রূপে আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আপনাদের মেয়ের সাহসিকতার কারণে আমি আমার হারানো রূপ আর পরিচয় ফিরে পেয়েছি। আমি জানতাম আমার মা ভুল করতে পারে না। আজ যে আমি কত খুশি তা বলে বোঝাতে পারবো না। আজ থেকে সমস্ত বিদ্রুপ আর লজ্জার অবসান হলো। রাজকুমার, আমি লজ্জিত। আমি কেবল রূপ দেখে বিচার করেছিলাম। আজ পূর্ণিমা আমাকে শিখিয়ে দিল যে মানুষের আসল পরিচয় তার গুণ আর আত্মায়। আমি সানন্দে তোমাদের এই মিলনকে স্বীকার করছি। আজ থেকে রূপনগর আর সোনাপুর এই দুই রাজ্য এক হয়ে থাকবে। আজই রাজকীয় ভোজের আয়োজন করো, প্রজাদের জানিয়ে দাও জয় হয়েছে সত্যের আর পবিত্র ভালোবাসার। আমাকে বাঁচা বাবা, আমি আর কখনো এমন করব না। ওরে মালা, মা আমার, আমাকে মাফ করে দে রে মা। অনেক দিন আগের কথা, রূপনগর নামে এক গ্রামে রাজু আর তার ছোট বোন মালা থাকতো তাদের বাবা মায়ের সাথে। কিন্তু হঠাৎই একদিন মহামারীতে তাদের বাবা মা দুজনেই মারা যায়। যাবার আগে তাদের সমস্ত সম্পত্তি তার ছেলে মেয়েকে তাদের চাচা বণিক আর চাচি বিমলার হাতে তুলে দিয়ে যায়। কিন্তু বাবা মা মারা যেতেই রাজু আর মালার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার।
ভাই বণিক, আমার ছেলে মেয়ে দুটো বড্ড ছোট। আমাদের অবর্তমানে ওদের দেখার কেউ নেই। আমাদের সব জমানো টাকা পয়সা, জমি জমা সব তোমাকে দিয়ে গেলাম। তুমি শুধু এই এতিম বাচ্চা দুটোকে দেখে রেখো। ওদের ওদের কখনো কষ্ট দিও না। তুমি কোনো চিন্তা কইরো না বৌদি, রাজু আর মালা তো আমাদেরই সন্তান, ওদের আমরা বুকে আগলে রাখবো। একবার শুধু মরে তো দেখো, তারপর তোমার এই নবাবজাদা আর নবাবজাদিকে দিয়ে যদি আমি আমার বাড়ির বাসন নামা যাই, তো আমার নামও বিমলা না। বাবা মা মারা যাবার কয়েকদিন পর থেকেই শুরু হয় বিমলা আর বণিকের আসল রূপ। তারা রাজু আর মালাকে বাড়ি থেকে বের করে দেয়। চারু, চাচি, খুব লাগছে। আমার চুলগুলো ছিঁড়ে যাবে খুব। আমাকে মেরো না চাচি, আমাকে মেরো না। তোকে মারবো না তো কি পুজো করবো অলক্ষী? সারা দিন শুধু বসে বসে গেলা না। বের করছি তোর গেলা, নবাবজাদি। আমার বাড়ি থেকে এক্ষুনি বেরো, বেরো হতচ্ছাড়ি। ও চাচি, তুমি আমার ছোট বোনটা কিভাবে মারছো কেন? ও তো কোনো দোষ করেনি। দোষ করেনি মানে? আমার মেয়ের শখের আয়নাটা ও ভাঙলো কেন? তোদের মতো অলক্ষী আপদ আমি আর আমার বাড়িতে রাখবো না। বের হ বলছি আমার বাড়ি থেকে। নিজেদের বাপ মাকে তো খেয়েছে, কদিন পরে আমাদের খাবে। যা দূর হ। এ বাড়ি তো আমার বাবা মায়ের গো চাচা, তুমি আমাদের কোথায় বের করে দিচ্ছ? আমরা কোথায় যাব? আমাদের তো কেউ নেই, কেউ নেই আমাদের। তোদের বাড়ি? এই বাড়ি তো এখন আমাদের। এ শেষ বাবা মায়ের বাড়ি রে। তোদের বাবা মা সব আমাদের নামে লিখে দিয়ে গেছে হতচ্ছাড়া। তোদের জায়গা এই বাড়িতে নেই। ওই যে বাড়ির পেছনে ভাঙা গোয়াল ঘরটা আছে, আজ থেকে তোরা ভাই বোন ওই গোয়াল ঘরে গিয়ে থাকবি। যা, চোখের সামনে থেকে দূর হ। বণিক আর বিমলা রাজু আর মালাকে বাড়ির পেছনের একটা ভাঙা গোয়াল ঘরে থাকতে বাধ্য করে। সেই গোয়াল ঘরে ছিল শ্যামলী নামে একটা বৃদ্ধ ও রুগ্ন গাভী, যাকে না খেতে দিয়ে বিমলা করে ফেলেছিল কঙ্কালসার। ভাইয়া, আমার খুব খিদে পেয়েছে রে। সকাল থেকে চাচি আমাকে একটু খেতে দেয়নি, উল্টো শুধু বেড়েই গেছে। আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। কাঁদিস না রে বোন, কাঁদিস না। তুই কাঁদলে যে আমার বুকটা ফেটে যায়। তুই এখানে একটু বস, আমি দেখছি কোথা থেকে কোনো একটু খাবার জোগাড় করতে পারি কিনা। তুই বস একটু। দেখ ভাইয়া দেখ, শ্যামলীটাও মনে হয় আমাদের মতো না খেতে পেয়ে কাঁদছে। ওর চোখেও জল। আমাদের ভাগ্যটাই খারাপ রে শ্যামলী, যে চাচা চাচি আমাদের সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাদেরকে এই গোয়াল ঘরে ফেলে রেখেছে। তারা কি আর তোকে খেতে দেবে? দাঁড়া, আমি জঙ্গল থেকে তোর জন্য কিছু ঘাস আর আমার বোনের জন্য ফল নিয়ে আসি, কেমন? এভাবেই ভাই বোন সেই ভাঙা গোয়াল ঘরেই থাকতে শুরু করে। রাজু সারাদিন বাইরে মানুষের জমিতে কাজ করত, আর মালা গোয়াল ঘর পরিষ্কার করে বণিকের বাড়ির সব কাজ করে দিত। তবুও তাদের কপালে দুবেলা দুমুঠো ভাতও জুটত না। কিরে মুখপুরি, তোর এখনো বাসন মাজা শেষ হলো না? কাজ করার সময় তো হাত পা চলে না, আর খাওয়ার সময় গপ গপ করে গিলতে পারিস? এই তো চাচি, আর দুটো বাসন আছে, প্রায় হয়েই গেছে কাজ। একটু তাড়াতাড়ি হাত চালা অলক্ষী। একটু পর আমার ঘরের কাপড়গুলো তো ধুতে হবে তোকে। আমার কত সুন্দর সুন্দর দামি দামি কাপড়, একটু যেন ময়লা না থাকে।
আর শোন, আজ রাতে আমাদের বাড়িতে জমিদার মশাইয়ের লোক আসবে খাজনা নিতে। অনেক ভালো ভালো রান্না হয়েছে। তুই কাজ শেষ করে ওই এঁটো কাটা আর বাসি ভাতগুলো নিয়ে যাস। আর তোর ওই ভাইটাকে বলিস ওই মরা গরুটাকে ভালোভাবে খাওয়াতে, না হয় মেরে ফেলতে। ওর হাম্বা হাম্বা ডাকে আমার মেয়ে ঘুমাতে পারে না। সৃষ্টিকর্তা, আমাদের এই কষ্টের কি কোনো শেষ নেই? আমরাই নরক থেকে কবে মুক্তি পাবো? গভীর রাত, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ভাঙা গোয়াল ঘরের চাল দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাজু আর মালা শীতে কাঁপতে কাঁপতে শ্যামলী গাভীর পাশেই বসে আছে। বড্ড শীত করছে, তাই না রে বোন? আর একটু সহ্য কর, বৃষ্টিটা থামলেই আমি আগুন জ্বালিয়ে দেব, কেমন? ভাইয়া, আমার না খুব ভয় করছে। যদি গোয়াল ঘরটা আমাদের গায়ের উপর ভেঙে পড়ে। হা, কই ঘরে কেউ আছো গো? আমাকে একটু আশ্রয় দাও, শীতে আমার শরীরটা জমে যাচ্ছে। আহা, বাঁচাও। এত রাতে এই দুর্যোগের মধ্যে কে ডাকছে? দাঁড়া তো বোন, আমি একটু দেখে আসি। এ মা, ঠাকুমা, তুমি এই ঝড় বৃষ্টির রাতে এখানে কোথা থেকে এলে? ইস, তোমাকে তো দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আহারে ঠাকুমা, তোমার এই কি অবস্থা? ভাইয়া, ওনাকে তাড়াতাড়ি বসতে দে, আমি ওনার গা মুছে দিচ্ছি। ভাইয়া, তোরা কে রে বাবা? এই ভাঙা গোয়াল ঘরে তোরা থাকিস? আমাকে একটু খেতে দিবি? 3 দিন ধরে আমার পেটে কোনো দানা পানি পড়েনি। খিদের জ্বালায় আমার পেটটা জ্বলে যাচ্ছে। ঘরে তো চাচির দেওয়া বাসি তরকারি আর পান্তা ভাত ছাড়া কিছুই নেই ভাইয়া। বুড়িমা তো না খেতে পেয়েই মরে যাবে। আমি তাই খেতে পারবো, যা আছে আমাকে তাই দে না তোরা, খুব খিদে পেয়েছে। রাজু আর মালা নিজেদের মুখের একমাত্র খাবারটুকু সেই অচেনা বুড়িকে দিয়ে দেয়। বুড়ি সেই বাসি তরকারি আর পান্তা ভাতটুকু পরম তৃপ্তি করে খায়। আহা, আজ তোদের জন্য আমার প্রাণটা বাঁচলো রে বাবা, কিন্তু তোদের তো কিছুই খাওয়া হলো না। তোরা এত ছোট বয়সে এই গোয়াল ঘরে কেন? তোদের বাবা মা কোথায়? রাজু আর মালা কাঁদতে কাঁদতে তাদের জীবনে সব দুঃখের কথা বুড়িকে খুলে বলে। সব শুনে বুড়ির চোখেও জল চলে আসে। মালা, তোদের মতো ভালো মনের মানুষ এই পৃথিবীতে খুব কম হয় রে মা। তোরা নিজেদের কষ্ট ভুলে অন্যের কষ্টের কথা ভেবেছিস। আমি তোদের এই উদারতা দেখে খুব খুশি হয়েছি। হে কি ঠাকুমা, তোমার গায়ের সব ঘাগুলো গেল কোথায়? আর তোমার ঘা থেকে তো আরো জ্যোতি বেরোচ্ছে। আমি কোনো সাধারণ বুড়ি নই রে মা, আমি এক জাদু করিনি। তোদের বাবা মার আত্মায় আমাকে তোদের কাছে পাঠিয়েছে সাহায্য করতে, তাই সাহায্য করার আগে আমি তোদের পরীক্ষা নিচ্ছিলাম। মা বাবা কোথায় বুড়িমা? তুমি আমাদেরকে বাবা মায়ের কাছে নিয়ে চলো না। তোদের বাবা মা সব সময় তোদের আশেপাশে থাকে। তোদের কষ্ট দেখে তাদের আত্মা মুক্তি পায়নি। দুঃখ ঘুচে যাক, কষ্ট দূরে যাক, শ্যামলীর দুধ আজ থেকে স্বর্ণ মুদ্রা হয়ে যাক। দুঃখ ঘুচে যাক, কষ্ট দূরে যাক, শ্যামলীর দুধ আজ থেকে স্বর্ণ মুদ্রা হয়ে যাক। আজ থেকে এই শ্যামলী আর কোনো সাধারণ গাভী নেই। ও প্রতিদিন সকালে তোদের স্বর্ণ মুদ্রা দেবে। তোদের আর কারোর কাছে হাত পাততে হবে না। আজ তোদের বাপ মায়ের আত্মাও মুক্তি পাবে। ভালো থাকিস তোরা। বুড়িমা, বুড়িমা, কোথায় গেলে তুমি?
পরদিন সকালে রাজু আর মালা ঘুম থেকে উঠে এক অদ্ভুত কাণ্ড দেখতে পায়। শ্যামলী গাভীর সামনে রাখা একটা ভাঙা বালতিতে চকচকে সোনার মুদ্রা রাখা। ভাইয়া, ও ভাইয়া, তাড়াতাড়ি ওঠ, দেখ বুড়িমা যা বলেছিল তা সব সত্যি। শ্যামলী আমাদের সোনা দিয়েছে রে ভাইয়া। এ কি? এ তো দেখি সত্যি সত্যি সোনার মুদ্রা। শ্যামলী, তুই আমাদের জীবন বাঁচিয়ে দিলি রে। রাজু সেই সোনার মুদ্রাগুলো লুকিয়ে শহরের বাজারে যায়। সোনাগুলো বিক্রি করে সে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে রাজু বাজার থেকে ভালো খাবার আর মালার জন্য নতুন জামা আর শ্যামলীর জন্য ভালো গোখাদ্য কিনে আনে। হা, কতদিন পর এত মজার খাবার খাচ্ছি রে ভাইয়া, খুব স্বাদ। তুই পেট ভরে খাবন, পেট ভরে খা। আজ থেকে তোর আর আমার কোনো কষ্ট নেই। আমরা এই টাকা দিয়ে নতুন বাড়ি করব, অনেক দূরে চলে যাব এই রাক্ষসদের কাছ থেকে, বুঝলি, অনেক দূরে চলে যাব। ঠিক সে সময় মণি যাচ্ছিল গোয়াল ঘরের পাশ দিয়ে। গোয়াল ঘর থেকে বিরিয়ানির গন্ধ পেয়ে সে সেখানে উকি মারে। এই তো দেখছি বিরিয়ানির গন্ধ। এই হতভাগাদের গোয়ালে বিরিয়ানি এলো কোথা থেকে? এ মা, এ আমি কি দেখছি গো? এই ছাইকুড়ানি আর ওর ভাই এত সুন্দর জামা কাপড় কোথায় পেল? আর এত দামি খাবারই ওদের দিলই নাকি? না না, খবরটা তো এক্ষুনি মাকে দিতে হবে। মা, ও মা, সর্বনাশ হয়ে গেছি। তুমি এখানে বসে পান চিবোচ্ছ, আর ওইদিকে অলক্ষী ভাই বোন গোয়াল ঘরে বসে নতুন জামা কাপড় পরে রাজার হালে বিরিয়ানি আর রোস্ট খাচ্ছি। কি আজে বাজে বকছিস তুই? ওই ভিখারি দুটো বিরিয়ানি পাবে কোথায়? আরে মা, আমি নিজের চোখে দেখে এলাম। মালার গায়ে তো দেখছি আমার থেকেও দামি জামা, আর রাজুর গায়ে নতুন জামা। নির্ঘাতরা আমাদের বাড়ির গয়নাগাটি চুরি করে বেচেছে মা। কি বলছিস কি তুই মনি? আমার বাড়ির গয়না চুরি করেছে ওই হতভাগাগুলো। আজই আমি ওদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করব। মনি, গিয়ে ঘর থেকে সিন্দুকটা নিয়ে আরে আগে, দেখি হতচ্ছাড়াগুলো কি কি চুরি করেছে। সবই তো ঠিকঠাকই আছে। হ্যাঁ রে, সবই তো আছে, তাহলে ওরা এত কিছু পেল কোথায়? তুই ঠিক দেখেছিস তো মনি? মা, আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস না হয় চলোই না। চলো তো গিয়ে দেখে আসি। এখন না, রাত্রে যাব, গিয়ে দেখব আসল রহস্যটা কি। এরপরে ওদের রাত্রেই গ্রাম ছাড়া করব। এমনিতে গ্রামের মানুষ কানাঘুষি করছে, এখন কিছু করলে সবাই দেখবে। রাত গভীর হলে বণিক আর বিমলা চুপি চুপি গোয়াল ঘরের জানলার কাছে এসে উকি মারে। ভাইয়া, শ্যামলী তো আমাদের অনেক সোনা দিয়েছে। চলো শ্যামলীকে নিয়ে চলে যাই এখান থেকে। এই সোনাগুলো দিয়ে আমরা কাল শহরে গিয়ে একটা বড় বাড়ি কিনবো, আর এই পচা গ্রামে থাকবো না আমরা। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি সোনার খনি গো। ওই মরা গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। তাই তো বলি, এই হতভাগারা এত টাকা পেল কোথায়? কাল সকালেই এই জাদুর গরু আমি আমার ঘরে নিয়ে আসব, তারপর দেখি কে আমাকে আটকায়। সকাল হতেই বণিক আর বিমলা লাঠি হাতে গোয়াল ঘরে এসে হাজির হয়।
এই হতভাগা বাঁদর, এই গরুর দুধ তোরা চুরি করে খাচ্ছিস তাই না? এই গরু তো আমার, আজ থেকে এই গরু আমার ঘরেই থাকবে। এ তুমি কি বলছো চাচা? এই গরু তো তুমি মরে যাবার জন্য গোয়াল ঘরে ফেলে রেখেছিলে, আমরা ওকে খাইয়ে দিয়ে বাঁচিয়ে তুলেছি। এই গরু আমরা তোমাদের দেব না, কিছুতেই দেব না। দেবি না মানে? ঘাড় ধরে কেড়ে নেব। আমাদের বাড়িতে থেকে আমাদেরই জিনিস চুরি করা হচ্ছে। ওগো, তুমি গরুটা নিয়ে চলো। মেরো না, আমার ভাইকে মেরো না, নিয়ে যাও, তোমাদের গরু নিয়ে যাও, আমরা কিছুই চাই না। বণিক আর বিমলা জোর করে শ্যামলীকে টানতে টানতে শোবার ঘরে নিয়ে যায়। তাড়াতাড়ি দুধ দোয়ানো শুরু করো গো। আজ সোনা দিয়ে আমি আমার সারা গা ভরিয়ে ফেলবো, আর ওই রাজু মালাকে আজই গ্রাম ছাড়া করব সোনা চুরির অপরাধে। এবার দেখো আমি কিভাবে গ্রামের সবচেয়ে বড় লোক হয়ে যাব। আহাহাহা, ওরে বাবারে, পুড়ে গেল রে। এ কি গো বউ, সোনার বদলে ফুটন্ত কাদা কেন পড়ছে? আহাহাহা। ওরে বাবারে, এই গরুর ভেতর থেকে তো বিছে বেরোচ্ছে। ওরে বাঁচাও, আমাকে কামড়ে দিল রে। আহাহাহা, মরে গেলাম। কি হয়েছে মা? ওরে বাবা রে, এই তো দেখছি আমাদের ঘরটা গোয়াল ঘর হয়ে গেছে। ইস, কি গন্ধ! ওরে মনি, আমার সারা গায়ে ঘামাচি আর চুলকানি শুরু হয়ে গেছে রে। ওই রাক্ষসী গরু আমাদের শেষ করে দিল। আহাহাহা। শ্যামলী দৌড়ে আবার রাজু আর মালার কাছে ফিরে আসে। এইদিকে খবর পেয়ে গ্রামের জমিদার বণিকের বাড়ি এসে উপস্থিত হয়। বণিক, এসব আমি কি শুনছি? তুমি নাকি তোমার ভাইপোর গরু চুরি করে নিজের ঘরে ঢুকিয়েছ? হুজুর, আমাকে বাঁচান হুজুর, চুলকানির চোটে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে হুজুর। ওই অপয়া রাজু আর মালা জাদু করে আমাদের এই অবস্থা করেছে হুজুর, ওদের শাস্তি দিন। ওরা কোনো জাদু করেনি জমিদার মশাই, জাদু তো করেছি আমি। কে আপনি, আর বণিকের এই অবস্থার কারণ কি? আমি একজন জাদু করিনি। এই বণিক আর তার স্ত্রী বিমলা মিলে এই এতিম ভাই বোনের সব সম্পত্তি দখল করে তাদের গোয়াল ঘরে কুকুরের মতো ফেলে রেখেছিল। ওদের লোভ আর অহংকার আজ ওদের এই পরিণতি করেছে। যে গরুকে এরা খেতে না দিয়ে মরতে বসেছিল, সেই গরুর পেট থেকেই আমি এদের জন্য ফুটন্ত কাদা আর বিছে বের করেছি। এটাই এদের পাপের শাস্তি। বণিক, তুমি এত বড় প্রতারক! নিজের ভাইয়ের আমানত তুমি আত্মসাৎ করেছ। লাঠিয়াল, এই বণিক আর বিমলাকে এক্ষুনি ধরে চাবুক মারো, আর ওদের সমস্ত সম্পত্তি রাজু আর মালার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করো। জি জমিদার মশাই। আমাকে ক্ষমা করে দে বাবা রাজু, আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে বাঁচা বাবা, আমি আর কখনো এমন করব না। ওরে মালা, মা আমার, আমাকে মাফ করে দে রে মা। এই চুলকানি নিয়ে যে আমি আর বাঁচতে পারবো না, আমার ভুল হয়ে গেছে রে মা। আমাদের তোরা মাফ করে দি, আর তোরা আমার বাবা মাকে ঠিক করে দি। ভাইয়া, ওদের অনেক শাস্তি হয়েছে, আমরা তো বাবা মায়ের বাড়ি ফিরেই পেয়েছি, ওদের আর কষ্ট দিস নে ভাইয়া। ঠাকুমা, আমরা ওদের ক্ষমা করে দিয়েছি, তুমি ওদের সুস্থ করে দাও, সুস্থ করে দাও ওদের। তোদের মনটা সত্যি অনেক ভালো। ঠিক আছে, আমি ওদের সুস্থ করে দিচ্ছি, কিন্তু আজ থেকে ওরা তোদের বাড়িতে থাকবে না। না বুড়িমা, আমাদের তো বাবা মা নেই, ওরা থাকুক আমাদের সাথে। তুই অনেক ভালো রে মালা। এরপর বণিক, বিমলা আর মণি তাদের ভুল বুঝতে পারে। সবাই একসাথে সুখে থাকতে শুরু করে।